মোটামুটি 1500 থেকে 1700 কোটি টাকার একটা ব্যবসা হয় দুর্গাপুজো টু কালী পুজো, যেটা এবারে 100 কোটিও হয়নি। উত্তরবঙ্গে কার্যত খামতিগুলো কি কি রয়েছে পর্যটন শিল্পে? দেখুন, খামতিগুলো তো অনেক দিকেই রয়েছে। যেমন হচ্ছে গভর্নমেন্টের যে পরিষেবাগুলো রয়েছে সেগুলো সঠিকভাবে না দিতে পারে। মানে পর্যটক বলতে গেলে মধ্যবিত্তটা হচ্ছে 70%। তারা একটা স্টিমেট নিয়ে আসছে যে আমরা এত টাকা গাড়ি ভাড়া করে দার্জিলিং যাবো বা ডুয়ার্সে যাবো, সেটা যদি ডবল হয়ে যায় তাদের প্রতি একটা চাপ পড়ছে। ডিপার্টমেন্ট তার কাউন্টারগুলো বন্ধ করে দিতে এখানে জিপসির কালোবাজারি শুরু করে, যে টাকা লাগতো তার ডবল টাকা লাগছে। আমরা অনেক স্টার দিয়ে ব্র্যান্ড অ্যাম্বাসাডার রাখি, যেমন এর আগে শাহরুখ খান ছিল, এখন শুনতে পাচ্ছি আমাদের দেববাবু আসছেন। তো এইখানে তাদের পিছনে খরচা না করে সেই খরচাটা সোশ্যাল মিডিয়ায় করে বা অ্যাডের পিছনে করে যদি আমরা বিদেশ থেকে কিছু টুরিস্ট আনতে পারতাম, আমরা ফরেস্টের রুটগুলোকে যদি বাড়াই, আমাদের সেই মান্দারটা আমল থেকে চলে আসছে, যে কটা রুট সে কটা রুটই চলে যাচ্ছে। নেক্সট যে বিজনেস সাবমিট বা যেখানে যেটা হবে সেখানে আমরা এই কথাগুলো তুলে ধরবো, কোনো রাজনৈতিক দলকে নিয়ে নয়, বা তারা যাতে ঠিক না করে যে এরা বসবে। অ্যাকচুয়াল প্রকৃত যারা বিজনেস করছে, যারা এর সঙ্গে জড়িত, তাদের সেই জনতাগুলোকে নিয়ে একবার বসাও। নমস্কার, জজবাত 24 বাংলায় আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি মৌমিতা রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি ব্যালেটের বাকযুদ্ধ। ইতিমধ্যে বুঝতে পারছেন যে রাজ্য রাজনীতিতে একাধিক ঘটনা ঘটছে। সেই সমস্ত ঘটনা কি উত্তরবঙ্গের যে পর্যটন ব্যবস্থা রয়েছে, পর্যটন শিল্পে, তার কি কোনো প্রভাব পড়ছে? আপনারা জানেন যে নিয়োগ দুর্নীতি মামলা যেমন রয়েছে তেমন রয়েছে এসআইআর। এই সমস্ত প্রভাব কতটা ঠিক পড়ছে পর্যটন শিল্পে? আজকে সেই সমস্ত বিষয় নিয়ে আমরা কথা বলবো। ইতিমধ্যেই আমাদের মধ্যে পেয়েছি পর্যটন ব্যবসায়ী শেখ জিয়াউর রহমানকে। ওনাকে প্রথমে আমাদের চ্যানেলে স্বাগত জানাই। নমস্কার স্যার। স্যার, প্রথমেই যে বিষয়ে আমরা কথা বললাম যে এসআইআর রয়েছে, তেমনই রয়েছে নিয়োগ দুর্নীতির বিষয়, এবং আপনি জানেন যে এসএসসির যে ঘটনা, সেই ঘটনার জেরে প্রায় 26,000-এর চাকরি চলে গেছে। এই সমস্ত বিষয়টা কতটা উত্তরবঙ্গে পর্যটন শিল্পে কার্যত প্রভাব ফেলেছে বলে আপনি মনে করেন? ম্যাক্সিমামই প্রভাব পড়েছে এইসবের কারণে। তার কারণ তার আগে একটা অঘটন ঘটেছে আমাদের এখানে, দুর্যোগ এসেছিল যেটা 5ই অক্টোবর। সেইটা আসার পর তার সাথে সাথে আমাদের এসআইআর এবং এই সবগুলো চলছে, যেখানে পর্যটন শিল্পটা সম্পূর্ণ নজরুল বলে একটা মুখ থুবড়ে পড়ার মতোই পরিস্থিতি রয়েছে। তবে আশার আলো এটা রয়েছে, সামনে আমাদের সিজন আসছে 25শে ডিসেম্বর, তো সেখান থেকে আবার আমরা ফিরে দাঁড়ানোর একটা চিন্তা আমরা রাখছি। আচ্ছা, ধরুন আপনি যে বললেন যে সিজন আসছে, এবং কি বলবো, এক প্রকার বাহার প্রেমী ভ্রমণ পিপাসী বাঙালি সবসময় উত্তরবঙ্গের দিকেই তাদের মনটা একেবারে ছোট করে। কিন্তু এই যে পরিস্থিতিতে কি মনে করেন উত্তরবঙ্গে কার্যত খামতিগুলো কি কি রয়েছে পর্যটন শিল্পে? দেখুন, খামতিগুলো তো অনেক দিকেই রয়েছে। যেমন হচ্ছে গভর্নমেন্টের যে পরিষেবাগুলো রয়েছে সেগুলো সঠিকভাবে না দিতে পারে, যেখানে ওরা ফেলিওর রয়েছে। যেমন আমি একটা বলতে চাই, যেমন উত্তরবঙ্গের সব থেকে একটা আকর্ষণীয় পর্যটন সেটা হচ্ছে এলিফ্যান্ট সাফারি। কিন্তু 6 মাস আগে থাকতেও আপনি যদি বুক করার চেষ্টা করেন, কোনোভাবেই আপনি বুকিং পাবেন না, এতটাই তার চাহিদা রয়েছে। কিন্তু গভর্নমেন্ট সেখানে আরও কোনো এলিফ্যান্ট বাড়াচ্ছে না, আরও আমাদের পাবলিককেও দিচ্ছে না। ঠিক আছে, তো এই যে দিচ্ছে না, এটা একটা বড় খামতি। এখানে নয় পাবলিকের হাতে হ্যান্ড ওভার করা হোক, আমাদেরকেও গভর্নমেন্ট রুল মেনে কিছু নির্দিষ্ট দিক দেওয়া হোক, যেখানে আমরা পাবলিক মিলে আমরা এই এলিফ্যান্ট সাফারিটাকে আরও বড় করে চালাতে পারি। এছাড়া তাদের না করে গভর্নমেন্ট আরও এলিফ্যান্ট বাড়াক, হাতি নিয়ে আসুক, নিয়ে এসে যাতে এই পর্যটনটাকে আরও বেশি এগোতে পারে। প্লাস আমাদের এখানে নতুন নতুন অনেক সুযোগের জায়গা রয়েছে, যে অ্যাডভেঞ্চার যোগ করা, সেই সব অ্যাডভেঞ্চারের জায়গাগুলো থাকা সত্ত্বেও এখানে গভর্নমেন্টের কোনো উদ্যোগ থাকছে না। গভর্নমেন্ট চাইছে সবসময় পর্যটনকে বাড়াতে, কিন্তু তার এই পর্যটনটাকে সাস্টেন করার জন্য যে ব্যবস্থা করা দরকার বা স্টার্ট করার জন্য যে ব্যবস্থাগুলো করা দরকার সেগুলো কোনো রকমই হচ্ছে না। আচ্ছা, আপনাকে একটু থামিয়ে একটা প্রশ্ন করি। আপনি নিশ্চয়ই জানেন যে দফায় দফায় উত্তরবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসেন, এবং শুধু আসেন তা নয়, তিনি বিজনেস সাবমিটও করেন, এবং এই সমস্ত একাধিক বিষয় নিয়ে উনি কথা বলেন। আপনারা এই বিষয় নিয়ে ওনার সঙ্গে কথা বলেছেন? আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমের মাধ্যমে এবং বিভিন্ন যারা রয়েছেন ওনাদের মাধ্যমে আমরা চেষ্টা করেছি বলা, কিন্তু আমরা সরাসরি এখনো পর্যন্ত সেই হিসেবে কথা বলতে পারিনি। এবং গভর্নমেন্টের যে উদ্যোগগুলো থাকে সেই উদ্যোগের কিছু ল্যাক রয়ে যায়, যে ল্যাকগুলো নিয়ে আমরা কথা বলতে চাইছি, যে এগুলো ঠিক করলে আমাদের পর্যটনটা নর্থ বেঙ্গলে অনেক বেশি বাড়তে পারে। আচ্ছা, ধরুন আপনি যে কথাটা বললেন যে এলিফ্যান্ট সাফারির বিষয়টা বললেন, আর কোন কোন দিক দিয়ে অ্যাডভেঞ্চারসটা বাড়তে পারে বলে মনে করেন? অ্যাডভেঞ্চার বলতে আমাদের এখানে দেখেন শুধু ডেরো থেকে প্যারাগ্লাইডিং হচ্ছে,
ডেলো ছাড়াও অনেক জায়গা রয়েছে যেখান থেকে প্যারাগ্লাইডিং করানো যায়। আমাদের বজলডোবা আছে, বজলডোবায় একটা তিস্তার প্রচুর জল এবং বাঁধের জল থাকছে, সেখানে আমরা স্পিড বোট বা এই ধরনের কোনো ব্যবস্থা আমরা আনতেই পারি, কিন্তু সেখানে কোনো রকম উদ্যোগ হচ্ছে না। সেখানে যদি পারমিশনগুলো আমরা পাই, আমরা নিশ্চয়ই সেটাকে আরও বড়োভাবে পর্যটনে আমরা তুলে ধরতে পারবো। এছাড়া এখানে কিছু প্রকৃতির সিভিক করে এরকম কিছু ক্লাব রয়েছে যাদেরকে উৎসাহ করে তারা বছরে একবার করে 4 দিন 2 দিন 3 দিনের জন্য, সেটা পারমানেন্ট যদি কোনো ব্যবস্থা করে দেওয়া হয়, যেমন রক ক্লাইম্বিং, রিভার ক্রসিং, এইসব অ্যাডভেঞ্চারগুলো যদি জোড়া হয়, তাহলে অটোমেটিকলি যারা অ্যাডভেঞ্চার পেবে সেই ট্যুরিজমটাকেও এখানে আনা যাবে। এবং পুরনো যে নিয়মগুলো রয়েছে, যে পুরনো মান্দাতা আমলের একটা পর্যটন চলে আসছে, শুধু আমরা রুম করে দিচ্ছি, রুম করে দিয়ে তার মধ্যে আমরা পর্যটন চালানোর চেষ্টা করছি, কিন্তু এইগুলোকে সাস্টেন কীভাবে হবে, এখানে নতুনত্ব কী আসবে, এই সঙ্গে হচ্ছে আমরা কিছু অ্যাডভেঞ্চার দিলাম বা পার্ক বানালাম, ছোটো ছোটো খেলা দিলাম যাতে এঙ্গেজ করতে পারি বাচ্চাদের, বা ট্যুরিজমকে আরও বেশি এঙ্গেজ করতে পারি ট্যুরিস্টদের, সেই সব ব্যবস্থাগুলো কোনো রকমভাবেই দেখা হচ্ছে না। তো এইগুলো করলেই আমাদের বাড়ে। এর সাথে এই যে 5ই অক্টোবর একটা দুর্যোগ গেল, একদম এই প্রসঙ্গে আসতে হচ্ছে। যে দুর্যোগটা গেল, এর মধ্যে কি হয়েছে, আমাদের নর্থ বেঙ্গলে মোটামুটি 1500 থেকে 1700 কোটি টাকার একটা ব্যবসা হয় দুর্গাপুজো টু কালী পুজো, যেটা এবারে 100 কোটিও হয়নি। তো এই যে বিজনেসটা হয়নি, এখানে পর্যটনের একটা বড় ধাক্কা হয়েছে এবং এই টাকাটা আদার স্টেটে চলে গেছে। তো এখানে কি হয়েছে, যে ট্যাক্সি ড্রাইভার যারা পর্যটনের সঙ্গে ডাইরেক্ট যুক্ত বা ইনডাইরেক্ট, এই টাকাটা রোটেট না হওয়াতে তাদের যে একটা ধরুন ইন্স্যুরেন্সের টাকা, তাদের একটা পারমিটের টাকা, এরা এই সিজনগুলো থেকেই আর্নিং করে জমা করে, সেখানে তারা জমা করতে পারেন। এবং হচ্ছে গভর্নমেন্ট থেকেও এই ব্যবস্থা নেওয়া হয়নি যে এটাকে 3 মাস বাড়িয়ে দেওয়া হোক, এক্সটেনশন করে দেওয়া হোক, সেরকম কোনো কিছুই করা হয়নি। আচ্ছা, আমি একটুখানি কথা জিজ্ঞাসা করি, আপনি যে বললেন যে টাকার খামতিটা হয়েছে, এই খামতিটা কিভাবে মেটানো যায় বলে আপনি মনে করেন? দেখুন, এই খামতিটা মেটানো যায় আবার নেক্সট সিজনে এসে যাবে, তার জন্য আমাদের আরো বেশি একটু অ্যাড করা, বিভিন্ন রাজ্যে অ্যাড করা, বিভিন্ন রাজ্য যেমন আমাদের ওয়েস্ট বেঙ্গলে অ্যাড করছে তাদের রাজ্যে টানার জন্য ট্যুরিজমকে, আমরা যদি এই অ্যাডগুলো বিভিন্ন রাজ্যে এবং আমাদের দেশ ছাড়াও বিদেশে যদি আমরা অ্যাডগুলো করি, আমরা অনেক স্টার দিয়ে ব্র্যান্ড অ্যাম্বাসাডার রাখি, যেমন এর আগে শাহরুখ খান ছিল, এখন শুনতে পাচ্ছি আমাদের দেববাবু আসছেন। তো এইখানে তাদের পিছনে খরচা না করে সেই খরচাটা সোশ্যাল মিডিয়ায় করে বা অ্যাডের পিছনে করে যদি আমরা বিদেশ থেকে কিছু টুরিস্ট আনতে পারতাম, কারণ আপনি দেখবেন দার্জিলিংয়ে গাঁটে গোনা কিছু ফরেনার আসেন টুরিস্ট, কিন্তু আমাদের বাকি যে জায়গাগুলো এবং ডুয়ার্ট, এখানে ফরেনার জিরো বললেই চলে। এবার এই ফরেনারদের আনার জন্য যে প্ল্যানিংগুলো করা দরকার, যে অ্যাডগুলো করা দরকার, আমাদের এখানে সৌন্দর্যকে তুলে ধরা দরকার, সেইটাই তুলে ধরা হচ্ছে। এইটা তুলে ধরা হলেই আমাদের নর্থ বেঙ্গল বিজনেসটা আরো অনেক। কি মনে করেন এই বিষয়গুলো নিয়ে কেন চিন্তা ভাবনা করেন না মুখ্যমন্ত্রী? এখন চিন্তা ভাবনা যেটা করছেন সেটা খারাপভাবে করছেন না, হয়তো ঠিক সঠিকভাবে উনি, আমাদের রাজ্য সরকার হোক বা কেন্দ্রীয় সরকার হোক, কেন্দ্রীয় সরকার বলছে আমাদের জলপাইগুড়িকে জয়পুরের আদলে সাজানো হবে, কিন্তু শুধু কি সাজিয়ে দিতে হবে, সেটা সাস্টেন করার জন্য কি কি জায়গা সেগুলো দেখছেন। এবং আজকে রাজ্য সরকারও বারবার আসছেন এবং ডুয়ার্স নিয়ে কথা বলছেন। এবং রিসেন্টলি উনি করেছিলেন এই যে ফরেস্টে ঢুকতে গিয়ে যে একটা ফি লাগতো টিকিট, সেগুলো সব মকুব করে দিয়েছিলেন যাতে পর্যটকদের অনেক সুবিধা হয়। কিন্তু দেখা গেল সাথে সাথে ডিপার্টমেন্ট তার কাউন্টারগুলো বন্ধ করে দিল। ডিপার্টমেন্ট তার কাউন্টারগুলো বন্ধ করে দিতে এখানে জিপসির কালোবাজারি শুরু করে, যে টাকা লাগতো তার ডবল টাকা লাগছে, ডবল টাকা লাগছে। তো এইটা আমরা বিভিন্ন বিজনেস সার্ভিসে বা আমরা বিভিন্ন মিডিয়ার মাধ্যম দিয়ে তুলে ধরার চেষ্টা করেছিলাম। পরবর্তীতে আবার সেই টিকিট শুরু হয়েছে এবং অনেকটা কমানো হয়েছে, এখন 50 টাকা এন্ট্রি ফি, আগে 300 টাকা জঙ্গলের ভিতরে পার্কিং লাগতো, সেখানে এখন ওটাকে 50-এ নিয়ে আসা হয়েছে বা 100-এ নিয়ে আসা হয়েছে, আরো কমিয়ে নিয়ে আসা হয়েছে। তো এই সুযোগগুলো যদি করে দেওয়া হয় তাহলেই আমরা মনে করি যে এখানকার টুরিজম বাড়তে পারে। আচ্ছা, ধরুন এই যে কথাটা আপনি বললেন যে ঠিক পুজোর সময়ে যে বন্যা পরিস্থিতি, যে অবস্থাটা তৈরি হয়েছিল, এর জন্য কি রিসোর্ট গুলোতে দাম বেড়েছে? মানে শুধু রিসোর্ট গুলোতে নয়, বিভিন্ন পর্যটন শিল্পকে কার্য করে অনেক মানুষের রুটি রুজি নির্ভর করে, সে প্রত্যেকটাই কি দাম বেড়েছে বলে মনে করেন? এটা কি পর্যটনের একটা খারাপ দিক? বলতে পারি এটা খারাপ দিক কেন, এখানে তখনটা হচ্ছে আমরা কোনো রকমই ব্যবসা পাইনি। এবার যখন দেখা যাচ্ছে এই যে সিজন আসছে, এই সিজনে হঠাৎগুলো গাড়িগুলো কি করে ডবল করে দেয়, কোনো রিসোর্টও রয়েছে বা হোটেল রয়েছে, রুম রয়েছে যাদের রেটগুলো অনেক বেশি বাড়িয়ে দেয়। তো একটা মধ্যবিত্ত পর্যটক
মানে পর্যটক বলতে গেলে মধ্যবিত্তটা হচ্ছে 70%। এই 70% পর্যটক যখন এখানে আসছে তখন তাদের কাছ থেকে একটা অতিরিক্ত খরচ হয়ে যাচ্ছে। তারা একটা স্টিমেট নিয়ে আসছে যে আমরা এত টাকা গাড়ি ভাড়া করে দার্জিলিং যাবো বা ডুয়ার্সে যাবো, সেটা যদি ডবল হয়ে যায় তাদের প্রতি একটা চাপ পড়ছে। এই চাপ পড়াতে আমাদের এখান থেকে পর্যটকরা অনেকটাই মুখ সরাচ্ছে। এখানে প্রশাসনকে যদি একটা কড়া হাতে ব্যবস্থা নেওয়া হয়, রেট থেকে একটা ফিক্স রাখা হয়, তাহলে আমার মনে হয় অতটা সমস্যা হবে না। আচ্ছা, ধরুন ডুয়ার্সের বিষয়ে আসি। ডুয়ার্সে বিদেশি পর্যটক কি আকৃষ্ট হন? দেখেন, আমাদের এখানে যে ডুয়ার্সের প্রাকৃতিক সৌন্দর্যটা রয়েছে হবারই কথা, কিন্তু এর কোনো প্রমোশন হয় না। আমরা যদি বিদেশে প্রমোশনই না করি, তাহলে যদি জানতেই না পারে একটা দার্জিলিং, সেটা আজকে বহুদিন ধরে বিদেশে একটা প্রচার আছে এবং দার্জিলিংয়ের একটা নাম আছে, তো সেখানে দার্জিলিংয়ে আসছে, কিন্তু ডুয়ার্সে তাদেরকে ডুয়ার্সমুখী করার জন্য আমাদের গভর্নমেন্ট বলুন বা আমরা পাবলিকই বলুন, কোনো রকম সেখানে ব্যবস্থা করছি না। তো যার জন্য এখন বলতে পারেন আপনি ডুয়ার্সে শূন্য, বিদেশি পর্যটক শূন্য। আচ্ছা, ধরুন আপনি একটা কথা বলছিলেন যে গাড়িগুলোর দিক দিয়ে চিন্তা করে লোকাল গাড়ি এবং প্রাইভেটের মধ্যে একটা সমস্যা তৈরি হচ্ছে এই পর্যটন শিল্পে। ঠিক কিভাবে সেই সমস্যাটা তৈরি হচ্ছে? এখন এই যে একটা দুর্যোগ, এই দুর্যোগে কেউ হয়তো ওই যে ট্যাক্সগুলো আছে, ইন্স্যুরেন্সগুলো আছে, তারা হচ্ছে সুদে টাকা নিয়ে এবং হচ্ছে বাইরে থেকে কোনো টাকা অ্যারেঞ্জ করে তাকে ভরতে হয়েছে। এবং যখন সিজন আসছে তখন দেখা যাচ্ছে যে আমার ওই ইনকামটা তুলতে হবে। এবার তুলতে গেলে আমি বাইরের গাড়িকে, আমাদের বাইরের গাড়ি বলতে ধরেন আপনি এনজিপি থেকে একটা গাড়ি যাচ্ছে দার্জিলিং, যাওয়ার পথে কিছু সাইট সিন করছে। এবার লোকাল তখন এসে দাঁড়াচ্ছে, একটা সমস্যা হয়ে দাঁড়াচ্ছে যে আমরা এখানে তোমরা নামিয়ে দাও, এখান থেকে লোকাল সাইট সিনটা আমরা করবো। তো টুরিস্টের উপরে একটা বোঝা বানিয়ে দেওয়া হচ্ছে, তারপরে আবার ওই গাড়ি করেই টুরিস্টকে আবার ফিরতে হচ্ছে। তো সেই জায়গাটা যদি প্রশাসন মনে করে ওরা হাতে একটা নেয় যে ওখানে গিয়ে নামিয়ে দেওয়ার পর যে সাইট সিনগুলো আছে সেগুলো লোকালরা করুক, কিন্তু রাস্তার মধ্যে যে সাইট সিনগুলো করে সেগুলো থেকে অন্তত যাতে বাইরের গাড়িগুলো, বাইরের বলতে আমাদের লোকাল মানে লোকালের গাড়িগুলো যাতে যেতে পারে, গিয়ে পর্যটককে নামাতে পারে এবং সাথে দু একটা সাইট সিন করাতে পারে। তো এই সমস্যাটা একটা থেকে যাচ্ছে। এর সঙ্গে মেইনলি আমাদের যে সমস্যাটা সেটা হচ্ছে ট্রেনের টিকিট। কারণ মধ্যবিত্ত মানে তারা ফ্লাইটে আসাটা তাদের কাছে সম্ভব হয়। বাস তো করে দিয়েছে মুখ্যমন্ত্রী। বাস করলেও বাসের যে ফেয়ারটা পড়ে এবং বাসটা হচ্ছে কমফোর্ট না এবং সেফও নয়, মধ্যবিত্তরা মনে করে তাদের কাছে হচ্ছে ট্রেনটাই হচ্ছে সব থেকে সেফ এবং হচ্ছে কমফোর্ট। তো সেখানে আমরা সিজনেই দেখি যে আমরা ট্রেনের টিকিট পাই, আমরা ট্রেনের টিকিট পাচ্ছি না। সেখানে পুজো স্পেশাল বা কোনো সিজন স্পেশাল ট্রেন দেওয়া হয়, কিন্তু সেটাও যথেষ্ট নয়। তো সেইখানে যদি সরকার চিন্তা করেন এবং সেই টিকিটের ব্যবস্থাটা অ্যাভেলেবেল করেন, আরও কামরা বাড়ায়, আরও যদি ট্রেন বাড়ায়, তাহলে আমার মনে হয় এখানকার পর্যটকটা অনেকটাই উন্নত হয়ে আসবে। আচ্ছা, ধরুন আপনি যে বন্যা পরিস্থিতির কথাটা বললেন, এই বন্যা পরিস্থিতিতে যদি দাম, আমি সিচুয়েশনটা বলছি, ধরুন বন্যা পরিস্থিতিতে যে ক্ষতিটা হয়েছিল সেই ক্ষতিটাকে একেবারে মোকাবিলা করার জন্য পরবর্তীতে দাম বাড়ানোর কথাটা আপনি বললেন, কিন্তু পর্যটন শিল্পে সেভাবে দামটা বাড়লো না। তার জন্য যদি সরকার এগিয়ে আসে, কিভাবে এগিয়ে আসতে পারে বলে আপনি মনে করেন? আপনারা কি কোনো ক্ষতিপূরণ চান? না, আমরা কোনো ক্ষতিপূরণ বা অনুদান চাই না। আমরা চাই সেই পিরিয়ডের যে ট্যাক্স এবং পারমিট, সেই পিরিয়ডের যে ইন্স্যুরেন্স বা ট্যাক্সগুলো যেগুলো ছিল, ইলেকট্রিক বিল ছিল যে টাইমের মধ্যে দিতে হবে, সেইগুলো টাইম লিমিটটা একটু বাড়িয়ে দিই। আমরা রেট কোনো সময় বাড়াতে চাই না। আমরা বাধ্য হতে হয় যে আমরা এই পরিস্থিতিতে একটা ইন্টারেস্টে টাকা নিয়ে আমাকে ট্যাক্সটা ভরতে হলো বা আপনার পারমিট ভরতে হলো বা ইন্স্যুরেন্স করতে হলো গাড়ির যে বিভিন্ন থাকে। এবং হোটেল যারা 90% দেখবেন সব পাহাড়ে লিজ নিয়ে চলে, এবার তাদের লিজ মানিটা ভরতে হচ্ছে। তো এই ক্ষেত্রে যদি কিছুটা টাইম বাজিয়ে দেওয়া হয় যে পরের সিজনটা করে ওইটা দেওয়া হবে, আমরা কোনো সময় ছাড়ও দিতে বলছি না, আমরা এটাও বলছি না যে আমাদের অনুদান দিন। আমরা এটা বলতে চাইছি আমাদের টাইম পিরিয়ডটা বাইরে দিই। আমাদের টাইম পিরিয়ডটা বাইরে দিলে আমরা নেক্সট বার ব্যবসা করে সেখান থেকে আমরা ওই ট্যাক্সগুলো দেবো বা আমরা ওই পারমিটগুলো করবো। তো সেই জায়গাটাই শুধু করে দিলে আমার মনে হয় বেশি। আচ্ছা, ধরুন আপনি বললেন যে মুখ্যমন্ত্রীকে এখন এই বিষয়টা সেভাবে তুলে ধরা হয়নি, মানে তার জন্য আপনারা কতদিন সময় নিচ্ছেন? মানে তুলে ধরতে কি চান, নাকি বিক্ষোভ করবেন, নাকি আন্দোলন করবেন, নাকি ডেপুটেশন জমা করবেন? আমরা ডেপুটেশন বা বিক্ষোভ বা এই ধরনের কোনো কিছুতেই যাব না। আমরা নেক্সট ডে চেষ্টা করব যে আপনাদের সংবাদ মাধ্যমের মাধ্যমে এবং নেক্সট যে বিজনেস সামিট বা যেখানে যেটা হবে সেখানে আমরা এই কথাগুলো তুলে ধরবো এবং এই কথাগুলো তুলে যে আমরা ধরতে চাই সেখানে আমাদের সুযোগ দিই বা আমাদেরকে নিয়ে বসুন, কোনো রাজনৈতিক দলকে নিয়ে নয়, বা তারা যাতে ঠিক না করে যে এরা বসবে। অ্যাকচুয়াল প্রকৃত যারা বিজনেস করছে, যারা এর সঙ্গে জড়িত, তাদের সেই জনতাগুলোকে নিয়ে একবার বসাও,
বসে তাদের থেকে মুখ থেকে নিয়ে হোক তাদের প্রবলেমগুলো, তাহলে সঠিক কারণগুলো বেরিয়ে আসবে, যেখানে অনেক গভর্নমেন্টের সুবিধা হবে, অনেক বেটার ওয়ে তৈরি হবে। আচ্ছা, ধরুন আরো একটা বিষয়, এখন জলবায়ুর একটা পরিবর্তন এসেছে, যে এখন দেখা যাচ্ছে ডিসেম্বর মাসেও কিন্তু উত্তরবঙ্গে একদম ঠান্ডাটা একেবারেই নেই। এই যে পরিস্থিতি, আগে যে ঠান্ডাটা পড়তো সেটা এখন নেই, এই পরিস্থিতি কি পর্যটন শিল্পে কার্যত প্রভাব ফেলেছে? কিছুটা এফেক্ট ফেললেও ততটা এফেক্ট আসেনি। অ্যাকচুয়াল ম্যাটারটা হচ্ছে পর্যটক পর্যটক যারা আসছে তারা কিসের জন্য আসছে? পাহাড়ের সৌন্দর্য, বিউটি, ডুয়ার্সের ফরেস্ট, নদী এবং যে ইয়ে রয়েছে, পশু রয়েছে, পাখি রয়েছে, সেইগুলোকে দেখার জন্য। তো এখানে যদি আমরা নতুনত্ব কিছু যোগ করি, এদের সঙ্গে অ্যাডিশনাল কিছু কিছু দিয়ে দিই, যেমন একদিকে ওইদিকে একটা সমস্যা রয়েছে, তার সঙ্গে একটা অ্যাডিশনাল কিছু পেয়ে গেল। আমরা ফরেস্টের রুটগুলোকে যদি বাড়াই, আমাদের সেই মান্দারটা আমল থেকে চলে আসছে যে কটা রুট, সে কটা রুটই চলে যাচ্ছে, এবং সেই রুটগুলো নতুন কোনো আর বানানো হচ্ছে না, এবং যেটা ছিল বেশি, সেখানে যদি পশু দেখা যায়, সেখানে দেখা যাচ্ছে সেই রুটগুলোকে কাট করে দেওয়া হচ্ছে, যে আজকে ওদের সেফটির জন্য। আজকে শুধু সেফটি চিন্তা করার সাথে সাথে আমরা নিশ্চয়ই সেফটি চিন্তা করবো, তার সাথে সাথে আমরা এটাও তো চিন্তা করবো যে পর্যটনকে বাড়াতে হবে, এবং একটা পর্যটক যখন আসছে ওগুলো দেখার জন্যই তো, ওগুলো তো উপভোগ করার জন্য। তো সেখানে আমরা একটা সিস্টেমেটিকভাবে যদি আমরা জোনগুলো তৈরি করে দিই, সাথে আমরা যদি নর্থ বেঙ্গলের ইতিহাসকে জুড়ে দিই, আমরা ইতিহাসকে জুড়ে দিয়ে কিছু স্পট তৈরি করি, তো সেক্ষেত্রে অনেকটা সমস্যার সমাধান হয়ে যাবে, ওখানে এফেক্টটা আসবে না। কিন্তু সেটার দিকে গভর্নমেন্টকে এগিয়ে আসতে হবে, এগিয়ে এসে সেই সব পয়েন্টগুলোকে স্টার্ট করতে হবে, এবং সুন্দরভাবে একটা সিস্টেমেটিক ওয়ে তৈরি করতে হবে। যেমন ধরবেন যে কোনো সাইট সিনে যাবেন, ওখানে গিয়ে দেখবেন কিছু প্লাস্টিক টেনে একদম এবং বাঁশ লাগিয়ে কিছু দোকান টোকান করে বসে পড়েছে, কারণ তাদের কাছে ওই আর্থিক অবস্থা নেই যে ওরা একটা সুন্দরভাবে স্টল বানিয়ে যেখানে বসবে। তো এর একটা এফেক্ট যাচ্ছে। এবার এই এফেক্টটা থেকে বেরোতে গেলে গভর্নমেন্টের উচিত যে ওখানে কিছু স্টল বানিয়ে দেওয়া, তার জন্য একটা মান্থলি কিছু নিয়ে তাদেরকে বসানো, বসিয়ে যাতে সুন্দর একটা পরিবেশ তৈরি হয়, যাতে একটা প্লাস্টিক না ফেলে, তার জন্য কিছু ডাস্টবিন তৈরি করে দেওয়া, একটা সুন্দর পরিবেশ তৈরি করা, মানে পরিবেশটাকে সুন্দরভাবে গঠন করা, যেখানে হচ্ছে না। তাই সেখানে কি করছে, যারা আজকে ছোটখাটো ব্যবসায়ী রয়েছে, তারা একটা প্লাস্টিক টাঙিয়ে বসে যাচ্ছে স্পটগুলোতে, এবং সেখানে যখন ফটোগুলো বাইরে যাচ্ছে, তারা সোশ্যাল মিডিয়ায় ছাড়ছে, সেখান থেকে একটা পর্যটকের এফেক্ট আসছে। তো এইসব দিকগুলোর উপরে আমার মনে হয় দেখা উচিত। একেবারে শেষের দিকেই চলে এসেছি, একদম যে বিষয়গুলো আপনি তুলে ধরলেন কার্যত। আচ্ছা, আপনি একটা পয়েন্ট বললেন যে নতুনত্ব রাখতে হবে, নতুনত্ব আর কিভাবে রাখা যায় বলুন তো? নতুনত্ব রাখা মানে, যেমন আমি বললাম যে এই যে আমাদের নর্থ বেঙ্গলে অনেক হিস্ট্রি আছে, সেই হিস্ট্রি প্লেসগুলো, সেটা হিস্ট্রিটা কিভাবে রিসর্টে প্রভাব ফেলবে? রিসর্টে প্রভাব ফেলবে। আমাদের এখানে ধরেন একদিন এসে আপনি জঙ্গল সাফারি করলো, একদিন এলিফেন্ট সাফারি করলো, একদিন 7 পয়েন্ট করলো, এরকম বিভিন্ন পয়েন্ট আছে, এগুলো করে নেক্সট ডেস্টিনেশন অন্য জায়গায় করে। সেখানে যদি আমরা এই হিস্ট্রিগুলোকে নিয়ে আসি, পয়েন্ট তৈরি করি, তাহলে একদিন বেশি স্টে করছে ওই জায়গাগুলো দেখার জন্য, সেখানে আমরা এই ট্যুরিস্টদের একদিন বেশি রাখতে পারবো, তো আমাদের নিশ্চয়ই পর্যটকের সাথে সুবিধা হবে। তো এইভাবে এফেক্ট আসছেই। আচ্ছা, এই যে সমস্যার জন্য রিসর্টে কি কর্মী ছাঁটাই বেশি হচ্ছে? ইদানিং তো হয়েছে, প্রায় ধরুন 60% কর্মী ছাঁটাই হয়েছে। তবে এই যে আবার নতুন করে সিজন আসছে, এখন আমরা আবার নিচ্ছি, আমরা নিয়ে আবার আমরা নতুনভাবে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছি। রিসর্টে এবার দাম বাড়বে বলছেন? দাম বাড়াটা আমার মনে হয় না বাড়ানোই উচিত, এবং পার্সোনালি যদি আমার তরফ থেকে জিজ্ঞেস করেন, আমি তো কোনো সময় বাড়াবো না, কারণ আমি ওই সুযোগটাকে কাজে লাগাতে চাইছি না। আমি বরাবর সাসটেনেবল। কেন এটা ভাবছেন আপনি? যেহেতু কলকাতার মানুষ বলে? না, মানে কলকাতার মানে আপনি দেখেছেন একটা পরিবর্তনটা, সেই পরিবর্তনটা উত্তরবঙ্গেও কিছু কি আনতে চাইছেন? না, সেরকম ঠিক নয়। আমি কলকাতার বলে, আমি অ্যাকচুয়াল নর্থ বেঙ্গলে অনেকদিন আগেই আসি, এবং নর্থ বেঙ্গলকে ভালোবাসি, এবং আমি এটা বুঝি যে আমরা যদি একটা স্ট্যান্ডার্ড রেট রেখে যাই, তাতে মধ্যবিত্ত যেসব ট্যুরিজম বা ট্যুরিস্ট আসে, তারা যদি জানে একটা বাজেট নিয়ে আসে, সেই বাজেটটাকে তাদের ওভার করতে চাইছি। কিন্তু কিছু ব্যবসায়ী রয়েছে যারা দামটা বাড়িয়ে দিয়ে তাদের মধ্যে একটা এফেক্ট হয়, সেটা ভবিষ্যতের জন্য কী হবে, সেটা ভবিষ্যতে ওই এফেক্টটার জন্য টুরিস্ট আসা কমবে, যে ওখানে আমরা গেলাম সিজনে, আমরা এই একটা বাজেট নিয়ে গেছিলাম, যে বাজেটটা আমাদের ডবল হয়ে গেল। এবং সেইখানে আমি পক্ষপাতিত্ব কোনো সময় করি না, আমরা আমি চাই যে একটা মেন স্ট্যান্ডার্ড রেট থাকে, এবং সেই রেটটা অনুযায়ী সিজন অফ সিজন সবটাই যেন আমাদের চলে। একেবারে যে বিষয়গুলো আপনি কার্যত তুলে ধরলেন, এই বিষয়গুলোই
সাধারণ মানুষ সামনে আসা তো দরকার, এবং সেই সঙ্গে সঙ্গে দরকার সরকারের নজরে আসা, এমনটাই কিন্তু আমাদেরও কার্যত উদ্দেশ্য, এবং সেই বিষয়টাই আপনি তুলে ধরলেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের চ্যানেলে আসার জন্য, সময় দেওয়ার জন্য। এখন এই পর্যন্তই ব্যালেটের বাকযুদ্ধ, নজর রাখুন জজবাত 24 বাংলায়।